শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল, নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছেন প্রসিকিউটর, ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা দেখছেন মির্জা ফখরুল, যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পরোয়ার। ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের দুপক্ষে বিতণ্ডা, একটিকে বহিষ্কার। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ ৮ দলকে সমঝোতায় আসার আহ্বান বাম দলগুলোর, নইলে সবার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কবার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। বাংলাদেশ টেলিভিশনে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ৫ মাসের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শেষে সোমবার ঘোষণা হতে চলেছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায়। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের মামলার রায় দিতে চলেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 2 আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ট্রাইব্যুনালের আইন অনুযায়ী নারী হিসেবে শাস্তির ক্ষেত্রে শেখ হাসিনার বিশেষ কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই। ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। রায়ে দোষী সাব্যস্ত হলে আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়া ছাড়া এর বিরুদ্ধে আপিল করতে পারবে না আসামিরা। দোষী প্রমাণিত হলে রায় প্রকাশের পর ইন্টারপোলের কাছে আবারও পলাতক আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানাবে প্রসিকিউশন। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। যে সকল আসামিরা এই মামলায় পলাতক আছে, তারা গ্রেফতার হওয়া অথবা সারেন্ডার করা ছাড়া অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করতে পারবেন না। পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী। তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন, কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনিও সব কথা বলতে পারবেন। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, আবু সাইদকে হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ মোট 5টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এটি রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেরি না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। শুভ মাহফুজের রিপোর্ট। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বিএনপি। সভায় ভাসানীর রাজনৈতিক জীবনের নেতৃত্ব ও আপোষহীনতার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এ সময় মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে বক্তারা বলেন, ভাসানী ছাড়া দেশের ইতিহাস অসম্পূর্ণ। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন, সর্দি কাশি হাঁপানি মাওলানা ভাসানী। অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। পূর্ব বাংলার বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বাধিকারের যে সংগ্রাম, সেই সংগ্রামকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। এরই বিরুদ্ধে মাওলানা ভাসানী প্রতিবাদ জানান। কিন্তু ক্ষমতার রাজনীতিতে দেখা যায়, যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই জন্য দেখা গেছে
যে আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য তারা সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গেই থেকে যান, মৌলানা সাহেবের সঙ্গে আসেননি। সভা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। বর্তমান সময়ে দেশ ক্রান্তিকাল পরিস্থিতি অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। নির্বাচন বিনষ্টে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করলে সেটাই হবে প্রকৃত গণতান্ত্রিক সরকার। বিকেলে কুমিল্লায় দাউদকান্দি উপজেলা সদরের শহীদ রিফাত পার্ক এলাকায় প্রাক নির্বাচনী গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার হবে জনগণের সরকার। গত 16 বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, এবার জনগণ ভোট দিতে চায়। সবাই যেন ভোট দিতে পারে সেভাবে প্রস্তুত হতে ও সেভাবেই দলকে সংগঠিত করারও আহ্বান জানান তিনি। আগামীকাল ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। রবিবার বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে এখন সবাইকে নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব খারাপ নয় মন্তব্য করে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না, খুবই খারাপ আমি বলবো না, এটা সন্তোষজনক। আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হবে। রায়ের মাননীয় ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় কার্যকরী হবে এবং এবং জনগণ এবং এই হেতু সবাই এটা মেনে নিবে। 5 দফা দাবিতে জামাতে ইসলামীর আন্দোলন নির্বাচনকে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রবিবার মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত সহ ইসলামী সমমনা 8টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গোলাম পরোয়ার আরও জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের চাহিদা আংশিক পূর্ণ হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্তে সৃষ্ট সংশয় সরকারকেই সমাধান করতে হবে। বিভিন্ন জেলায় হঠাৎ ডিসি বদলের ঘটনাকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ থেকে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। আমাদের এই আন্দোলনের জন্যে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালসগুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাল্লাহ যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে।
আচরণবিধি পরিপূর্ণভাবে মানতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অনেক চ্যালেঞ্জে কাজ করছে ইসি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া এবং এআই এর অপব্যবহার রোধ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে কথা বলেন তিনি। এদিকে নির্বাচনে পেশি শক্তির বিরুদ্ধে কমিশনকে কঠোর হতে বলেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। গণভোট যেন কোনোভাবে হাস্যকর না হয় সেই বিষয়ে নজর রাখার আহ্বানও জানান কয়েক নেতা। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপের দ্বিতীয় দিন। রবিবার সকাল বিকাল 2 দফায় আলোচনায় অংশ নেয় নিবন্ধিত 12টি দল। আশা করি এখানে অনেক ভেটারান এ সময় কমিশনের উপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান কয়েকটি দলের প্রতিনিধিরা। গণভোটের নিয়ম শৃঙ্খলা নিয়েও শঙ্কা কারো কারো। গণভোট নিয়ে অনেক কথাবার্তা আছে, কিভাবে হবে, এটাকে আরো কিভাবে গ্রহণযোগ্য করা যায়। 4টা সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, এটাকে একটা আপনি প্যাকেজ করা ফেলা হচ্ছে সরকার। আপনাদের নিশ্চয় সরকারের সাথে আলোচনা হবে। এই ধরনের প্যাকেজে যদি নির্বাচন হয়, হা না ভোট হয়, আমি বলি এটা অকার্যকর হয়ে যাবে। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। নিবন্ধিত দল এখন 40-50টা। ওনারা আলোচনা করেন 2-3টা দলের সঙ্গে বসেই আলোচনা করেন। যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না, সার্বিকও হচ্ছে না। নির্বাচন কমিশন অতীতের ভুল শুধরে নিতে কাজ করছে বলে জানান কমিশনাররা। রাজনৈতিক দলগুলোকে তাগিদ দেন পারস্পরিক সম্মানের। যত ভালো সহযোগিতা তত ভালো আমাদের এই নির্বাচন। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। দুঃখজনক হলেও সত্য, মানুষজন নির্বাচন বিমুখ হয়েছে। নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে। ফলশ্রুতিতে আমাদেরকে এখন এটাকে আন্ডু করতে হবে, আন্ডু করে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন করার জন্য যা যা করার দরকার সবই করছি। আমাদের ভালো নির্বাচন করার বিকল্প কোনো রাস্তা নেই। সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সহ সবার সহযোগিতা চান সিইসি। জানান সোশ্যাল মিডিয়ার অপপ্রচার মোকাবেলার চ্যালেঞ্জের কথা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাবিউজ, এআই ইউজ করে যে একদম অপতথ্য ছড়ানো, ভুল তথ্য ছড়ানো, এই চ্যালেঞ্জ আগের কমিশনদেরকে মোকাবেলা করতে হয়নি। এই একটা নতুন চ্যালেঞ্জ আমাদের মধ্যে, বড় চ্যালেঞ্জ আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে অনেক চ্যালেঞ্জ জেনারেট হচ্ছে ফ্রম আউটসাইড দি বর্ডার। এইগুলো ট্যাকেল করা এটা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংলাপ শুরুর আগে ফ্যাসিবাদের দোসর প্রশ্নে ইসলামী ঐক্যজোটের দুপক্ষের বাকবিতণ্ডা হয়। ইসির মধ্যস্থতায় একটি পক্ষকে বের করে দেয়া হয়। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই খবর জানাতেই রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনির, রাজধানীতে রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জি মামুন, জানেন যে গত 13ই নভেম্বর শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটা রয়েছে সেটার রায় হবে, রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামীকাল অর্থাৎ 17ই নভেম্বরে। সেই নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তারা খুবই সতর্ক অবস্থায় আছে। কিন্তু এরই মাঝে আমরা কিন্তু বেশ কিছু ঘটনা দেখতে পাচ্ছি। এরই মধ্যে আওয়ামী লীগ থেকে কিন্তু একটা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কিছু ঘটনার খবর শুনতে পাচ্ছি। ঢাকার কারণ বাজার, এনসিপি কার্যালয় সহ দেশের এবং বাড্ডা সহ বেশ কিছু জায়গায় 7-8টি জায়গায় আমরা ককটেল বিস্ফোরণ সহ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার কথা শুনতে পেরেছি। এই কিছুক্ষণ আগে রাত 9টার দিকে এনসিপি কার্যালয়ের সামনে
কার্যালয়ের সামনে যে বাংলা মোটর সিগন্যাল আছে সেইখানে কিন্তু আমরা ককটেল বিস্ফোরণের ঘটনা শুনতে পেরেছি এবং এখানে এসে যেটা জানতে পেরেছি যে এনসিপি কার্যালয়ের সামনে যে বাংলা মোটর সিগন্যালটা আছে সেই সিগন্যালের ঠিক কাছাকাছি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটনা হয়েছে। যেহেতু এটা মাঝামাঝি একটা জায়গা, সেটা আসলে কোনো সিসি ক্যামেরার আওতাধীন ছিল না বলে আসলে কারা করেছে এবং কয়জন এটার সঙ্গে জড়িত ছিল সেটা আসলে ঠিক কেউ ক্লিয়ার করে বলতে পারছেন না। তবে দু একজনের কাছে যেটা শুনতে পেরেছি যে ককটেলে তারকাটা মিশ্রিত তারকাটা সহকারে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি এবং কারা করেছে সেটাও শনাক্ত করা যায়নি। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি সতর্ক অবস্থান নিয়েছে। এইখানে আমি বাংলা মোটর জাস্ট মোড়টায় আছি, এনসিপি কার্যালয়ের সামনেই। সেখানে কিছুক্ষণ আগেও কারণ বাজারের এলাকার দিকে থেকে ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি এই 10-15 মিনিট আগে। সেইখান থেকে কিন্তু বলা যায় যে তখন কিন্তু রাস্তাঘাটে যান চলাচল অনেকটাই বন্ধ ছিল বা অনেকটা একটু বিশৃঙ্খল অবস্থায় ছিল। এখন আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। এটা এখন আইনশৃঙ্খলা মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ 8 দলকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন বাম সংগঠনের নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, দাবি আদায়ের নামে সরকারকে চাপ দেয়া এবং নিজেদের মতো করে দাবি দেওয়া সামনে আনা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। একইভাবে বিএনপিও যদি এমন আচরণ করে সেটিও গ্রহণযোগ্য নয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে অন্যতম পথ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, রাজনৈতিক অচলাবস্থা ও অসহিষ্ণু মানসিকতার কারণেই পরিস্থিতি খারাপ হলে ক্ষতিগ্রস্ত হবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোই। স্পষ্ট করেই বলা দরকার, জামাত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল তারা পরিষ্কার করে বলেছেন যে তাদের মতো দাবি না পূরণ হলে নির্বাচন তারা হতে দেবেন না। এইটার অর্থ কি? এই হুমকি তারা কাকে দিচ্ছেন? তাদের মত শুনতে হবে। এই জবরদস্তির রাজনীতি একমাত্র নয়। আমরা এখন যাদের নামে অভিযোগ করছি 3 মাস পরে এই মানুষগুলোকে আর পাচ্ছেন না। তাদের নামে অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ তারা রাজনীতির মাঠেই থাকবেন না। এইরকম একটা বাইবো টাইপের সরকার, আপনি সেটাই তো নিয়েছেন পছন্দ করে, তারপরে তার নামে অভিযোগ করলে হবে না। আমাদের কোনো একটা ছোট পদক্ষেপ বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমি ইতিমধ্যে বলেছি, অনেকে আমাদের মধ্যে মারামারি দেখতে চান যে আমরা দলগুলো অভ্যুত্থান অংশীজনরা আমরা মারামারি করি, আমরা হানাহানি করি, যার সুযোগটা নেবার জন্য অনেকে কিন্তু এখন মুখিয়ে আছেন। এই সুযোগটা কাউকে দেওয়াটা কোনো দেশপ্রেমিক কোনো কাজ হবে না। ঢাকা 14 আসনে জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান বলেছেন, রাজনীতি পরিশুদ্ধ না হলে জুলাই সনদ শুধু কাগজের উপর কালি হয়ে থাকবে। একই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা তুলির মতে, প্রতিটি দলের উচিত আগামীর বাংলাদেশ গড়ায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে তারা এই কথা বলেন। টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে ওই ছায়া সংসদ বিতর্ক হয়। এতে ব্যারিস্টার আরমান বলেন, সময় এসেছে রাজনৈতিক দলগুলো সঠিক পথে আছে কিনা তা নিয়ে আত্মসমালোচনা করার। উত্তর না হলে অন্ধকার আবার ফিরবে বলে সতর্ক করেন তিনি। সঞ্জিদা তুলির মতে, যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছিল তখন থেকেই ফ্যাসিজম কায়েম হতে শুরু করে। তিনি বলেন, তারা এমন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে। বিতর্কে সরকারি দল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হারিয়ে বিরোধী দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়। যদি রাজনীতিকদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের সম্মিলিত আচরণ পরিবর্তিত না হয়, তাহলে এই জুলাই সনদ, এই সংবিধান সংশোধন আরো একবার এটি কাগজের উপর কালির ছবি হয়ে রয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের জনগণের ভাষা বুঝতে হবে, তারা কি চায় সেটা জানতে হবে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে, এবং তাহলেই একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে যেতে পারবো। সবার লক্ষ্য কিন্তু একটাই, যে আমরা এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করব যেখানে
অন্য কাউকে, ভিন্ন মতের কাউকে প্রতিহিংসার শিকার হতে হবে না। দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধির উপস্থিতিতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফির উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রথমবারের মতো মহিলা কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আগামীকাল সোমবার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রফেসর ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন, পাশাপাশি একটি অন্তর্ভুক্তি ও অনুপ্রেরণামূলক এবং বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিতের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। কাতারের দোহায় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান, ডেলিগেশন সদস্য এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োগের সুযোগ পাবে। প্রাথমিকভাবে আনুমানিক 800 জনকে কাতারে পাঠানো হবে। ভবিষ্যতে এই জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই চুক্তির ফলে কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল পাঠানোর নতুন দ্বার উন্মোচিত হলো এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। গত এপ্রিলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আর্থনা সম্মেলনে উপলক্ষে কাতার সফরে দেশটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া আর্মি অর্ডিন্যান্স কোরের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে সেনাবাহিনী প্রধান ও কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের সাথে ফটো সেশনে অংশ নেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই সব বিষয়ে তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পটুয়াখালী সদর উপজেলা বড় বিঘাই ইউনিয়নের আব্দুল গনি জমাদ্দার এর পরিবারকে সহায়তা শেষে তিনি কথা বলেন। এ সময় বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। কয়েকটি দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। আগামী 3 মাস দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারকে অনেকেই ফ্যাসিস্ট বলছেন, তাই ফ্যাসিজমের সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে সরকারের সবাই যে যার জায়গায় ফিরে যেতে চান। বলেন, দেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতি যথেষ্ট ইতিবাচক। মূল্যস্ফীতি 14 থেকে নামিয়ে 8-এ নেমে এসেছে।
তবে আরও উন্নতি করতে হবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স ও রপ্তানি বেড়েছে, অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। দেশে গুরুত্বপূর্ণ সংস্কারের সুফল মানুষ পাচ্ছে বলেও দাবি করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ সদস্য 27 সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়। লোকজনকে মোটিভেট করা, লোকজনকে আপনার তথ্য দেওয়া, সঠিক তথ্য দেওয়া, এবং তারা কিভাবে ভোট দেবেন আর তাদের ব্যাপার, কিন্তু তাদেরকে সহায়তা খুবই খারাপ হয়ে গেছে। এবং কেউ আমাকে বলে কি নাকি আমি আগের পথ এসে যাচ্ছি, ফ্যাসিস্টদের পথে চলে যাচ্ছি, কি অনেক কথাবার্তা বলছে। অর্থ মানে জানি না ফ্যাসিজমের কি ডেফিনেশন। সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, সরকার ইট ভাটার বিরুদ্ধে আইন করলেও বিকল্প ব্যবস্থা তৈরি করে না। রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সরকারের নীতি ও নির্দেশনায় পরিবর্তন দরকার উল্লেখ করে বলেন, ফসলি জমিতে ইট ভাটার আগুন ও ধোঁয়া সবুজায়ন নষ্ট করছে। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইট ভাটা ভেঙেছেন বলে দাবি করেন রেজওয়ানা। ধানমন্ডি লেক এখন বাণিজ্যিক স্থাপনা হয়ে গেছে বলেও অভিযোগ করেন। বলেন, ধানমন্ডি ক্লাব তো ট্রেনিং সেন্টারের জায়গা না, প্রাইভেট ক্লাবে এসে বড়লোকের ছেলে মেয়েদের ক্রিকেট শেখাবে, এটি হতে পারে না। ধানমন্ডি এলাকার মাঠগুলোকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান সৈয়দা রেজওয়ানা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম 5 ডিসেম্বর দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, 7 ডিসেম্বর থেকে শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া শুরু হবে। এজন্য রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদের পরিচয় শনাক্ত করা হবে। সজীব ভুঁইয়ার অভিযোগ, 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত অনেককে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, এমনকি তাদের মরদেহ পর্যন্ত স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। সে সময়ের ফ্যাসিস্ট সরকার এই কাজ করেছিল। আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে, এখানেই টেন্ট স্থাপন করে এই কাজ শুরু হবে। জাতীয় এবং আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে ফরেনসিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, পঞ্চগড়ের মানুষের সমর্থন ও দোয়া পেলে এলাকার উন্নয়নে চাঁদাবাজি, দখলদার, হয়রানি ও দুর্নীতি সহ সব অপকর্মের কবর রচনা করা হবে। সন্ধ্যায় বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতে পালিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। ফর্ম সংগ্রহের পর প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের আহ্বান জানান তিনি। আমাদের ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল বাংলাদেশের আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই, এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় 1 আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি। আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব। পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিটিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও 10 জন। সীতাকুণ্ডের বটতল এলাকায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে পাঠায়।
পুলিশ জানায় সিডিএম পরিবহন নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় 4 জন। হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদিকে হতাহতদের কয়েকজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও একজন মারা গেছেন বলে জানায় চিকিৎসক। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 17 ডিসেম্বর অনুষ্ঠিত হবে সাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের IER ভবনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর আব্দুল মুকিদ মোহাম্মদ মোমেন রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন। প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী 20 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 22 ও 23 নভেম্বর ভোটার তালিকা সংশোধনের আবেদন ও আপত্তি গ্রহণ করা হবে। পর্যালোচনা শেষে 24 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেওয়া হবে 26 ও 27 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক তালিকা প্রকাশ হবে 28 নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে 30 নভেম্বর। এছাড়া প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার, আপিল গ্রহণ ও নিষ্পত্তি শেষে 2 ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দীর্ঘ 28 বছর পর হচ্ছে সাকসু নির্বাচন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, দেশ যখন গণতন্ত্রের দিকে এগিয়ে চলেছে তখন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসী মেতে উঠেছে। তারা সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দিচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করছে। আগুনের ভয় দেখিয়ে ছাত্র জনতা হত্যার বিচার কাজের বাধা সৃষ্টি করতে পারবে না। সাভারের তেঁতুলঝোড়াই ইউনিয়নের পূর্বহাটি গ্রামে মরহুম ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী দেশকে গভীর সংকটে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধানের অপব্যাখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ, শপথ ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তৎপরতা চালাচ্ছে। এককভাবে নির্বাচন করে তারা 2টির বেশি আসন পায়নি। এখন তারা আবার 4 বার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দলের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের নসুল্লা বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামে একটি মানচিত্র এনে দিয়েছেন। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বালুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার তালায় বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণ ও জনকল্যাণের রাজনীতি করে। ক্ষমতায় গেলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তরের আশ্বাসও দেন তিনি। খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মানিকছড়ি 3 টহরি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। নরসিংদীর শিবপুরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণসমাবেশ করেছে বিএনপি। উপজেলার ইটাখোলা মোড়ে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। এতে বক্তারা অচিরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির পাশাপাশি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের ব্যবসায় পর্যালোচনা সভা করেছে। প্রায় 18,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহের মাধ্যমে 1,80,000 কোটি টাকার আমানতের মাইলফলক অতিক্রম করে ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থান করছে। রেমিট্যান্স সংগ্রহেও শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানান প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমান। সভায় ব্যাংকের ব্যবসার কৌশলগত অগ্রগতি, শাখা ভিত্তিক আমানত ও বিনিয়োগ প্রবৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন। ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রেন্স
ফর রোড ট্রাফিক ভিকটিমস উপলক্ষে রাজধানীতে মার্চ ফর রোড সেফটি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা আহসানিয়া মিশন। এ সময় আগামী নির্বাচনে ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকার ও বিদ্যমান আইনের সংস্কার দাবি করেন আয়োজকরা। সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে পদযাত্রা শেষে শ্যামলী পার্ক মাঠে মোমবাতি প্রজ্বলন করে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। এ সময় ব্যানার, প্লাকার্ডে সচেতনতামূলক স্লোগান তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সুনামগঞ্জ 5 আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সমর্থকরা। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোল চক্করে এ কর্মসূচি হয়। রাজশাহীতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী 5 আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত 5 প্রার্থীর সমর্থকরা। রাজশাহী ঢাকা মহাসড়কের মশাল মিছিল বের করেন পুঠিয়া উপজেলার বিরলদহ বাজারের বিএনপি নেতাকর্মীরা। আসনটির মনোনয়ন পুনর্বিবেচনার জন্য নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাট সহ 7 জেলার 10টি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজি বাইক, মাহেন্দ্র, নসিমন সহ সকল প্রকার 3 হুইলার চলাচল বন্ধের দাবিতে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন করেন মালিক সমিতির নেতারা। রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারের 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। রাঙ্গামাটির বনরূপায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কমিটির নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় কাল। নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই বলছেন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্য সৃষ্টির পায়তারা দেখছেন মির্জা ফখরুল। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। জামাতের আন্দোলনে নির্বাচন প্রভাবিত হবে না জানালেন গোলাম পরোয়ার। ইসির সংলাপে ইসলামী ঐক্যজোটের দুপক্ষে বিতণ্ডা, একটিকে বহিষ্কার। জবরদস্তিমূলক দাবি না করে জামাত সহ 8 দলকে সমঝোতায় আসার আহ্বান বাম দলগুলোর, নইলে সবার ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কবার্তা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।